তো মোটামুটি আমরা যদি পড়ি প্রোটিনিউরিয়ার কজ টাইপ, ঠিক আছে, প্রোটিনিউরিয়ার কজ কি হতে পারে আইডিয়া? জেনারেলি যে কোনো কজ বলতে গেলে আমাদের একটা ফিজিওলজিক্যাল কজ থাকবে, ঠিক আছে। ফিজিওলজিক্যাল কজ মানে হচ্ছে, ফিজিওলজিক্যাল কজ মানে কি? ফিজিওলজিক্যাল কজ মানে একজন নর্মাল ইন্ডিভিজুয়ালেও সেই জিনিসটা থাকতে পারে। মনে করি ইউনিট কারো প্রোটিন পাচ্ছি, দ্যাট ডাজ নট মিন যে হি অর সি ইজ হ্যাভিং এনি ডিজিজ। নর্মাল ইন্ডিভিজুয়াল মে প্রেজেন্ট লাইক প্রোটিনিউরিয়া। ওকে, তো ফিজিওলজিক্যাল কন্ডিশন কি কি হতে পারে? একটা হতে পারে তোর স্ট্রেসফুল কন্ডিশন, একটা হতে পারে হেভি এক্সারসাইজ বা হচ্ছে বডি বিল্ডার, ঠিক আছে, একটা হচ্ছে প্রেগন্যান্সি, ঠিক আছে, স্ট্রেস, হেভি এক্সারসাইজ বা বডি বিল্ডার, অ্যাথলিট, ঠিক আছে, প্রেগনেন্সি। এটা লাস্ট ডেটটা হচ্ছে অর্থোস্ট্যাটিক প্রোটিনিউরিয়া। অর্থোস্ট্যাটিক লেখা হয়ে গেছে? প্রোটিনিউরিয়া, orthostatic means he or she is having proteinuria in upright position, in standing position, but he or she is absolutely normal in recumbent position or sitting posture. So by changing posture he or she is developing proteinuria, otherwise he or she is absolutely normal. All are come under physiological cause. Okay, then কজ হচ্ছে গ্লোমেরুলার কজ। সেটা একটা কজ, কিন্তু সেটা এর মধ্যে আসছে না, ঠিক আছে। হয়ে গেছে লেখা কমপ্লিট। তো এইটা মনে কর কিডনি, ঠিক আছে, কিডনি থেকে এইভাবে মনে কর রিঅ্যাবজর্পশন হচ্ছে। তো যেটা মেনলি রিঅ্যাবজর্পশনের প্রবলেম সেটা হচ্ছে টিবিউলার কজ। টিবিউল দিয়ে রিঅ্যাবজর্পশন হওয়ার কথা ইন জেনারেল, বাট টিবিউল দিয়ে রিঅ্যাবজর্পশন হয় না, ফেলিওর অফ রিঅ্যাবজর্পশন লিখতে পারিস। ঠিক আছে, তার জন্য হয়, সেটা হচ্ছে টিবিউলার কজ। এক্সাম্পল মেবি আগের দিন বলেছিলাম একটা ফ্যাঙ্কনি সিনড্রোম বলেছিলাম না, ফ্যাঙ্কনি সিনড্রোম। দেখা যাচ্ছে তো? ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ওভারফ্লো প্রোটিনিউরিয়া। ওভারফ্লো প্রোটিনিউরিয়া মিনস প্রোডাকশন অফ প্রোটিন ইজ এক্সেস ইন বডি, ঠিক আছে। অনেক সময় অনেক কন্ডিশনে হয়, অনেক অ্যাবনর্মাল কন্ডিশনে, যেমন তোরা মায়োগ্লোবিন হিমোগ্লোবিন পড়েছিস তো, মনে কর কোনো কোনো কারণের জন্য বডিতে এক্সেস মায়োগ্লোবিন বা হিমোগ্লোবিন প্রডিউস হচ্ছে, এক্সেস হিম ডিস্ট্রাকশন হচ্ছে, তাহলে এক্সেস যদি হিম তৈরি হয় ডিস্ট্রাকশন এক্সেস হবে, বা কোনো কারণে মনে কর হিমগুলো ডিফেক্টিভ হচ্ছে, সেই কারণে হিম ভাঙছে বেশি, তো সেইগুলো বেরোবে। এইগুলো হতে পারে হিমোগ্লোবিন ইউরিয়া, র্যাবডোমায়োলাইসিস, মাসল ভাঙছে, ঠিক আছে। এবার র্যাবডোমায়োলাইসিস, এবার এই কজটা তোদের অতটা না জানলেও চলবে, কিন্তু এইটা জানতেই হবে, মাস্ট নো, এইটা বেটার টু নো, ঠিক আছে। এটা পরে বলছি, এগুলো জাস্ট ওপর আইডিয়াটা রাখ। এই যে তোরা বললি তোরা জানিস যে কিডনিতে গ্লুকোজের রিঅ্যাবজর্পশন হয়,
প্রোটিনের রিঅ্যাবজর্পশন হয়। এবার যদি কোনো কারণে রিঅ্যাবজর্পশন ঠিকভাবে না হয়, ঠিক আছে, তো সেইটা আসবে আমার টিবিউলার কজে, ব্যাস, দ্যাটস এনাফ। ঠিক আছে, এখানে হচ্ছে প্রোটিন প্রোডাকশন বেশি হচ্ছে বা প্রোটিন ডিস্ট্রাকশন কোনো কারণে বেশি হচ্ছে। আবার কোনো কারণে যেহেতু মানে যেহেতু প্রোডাকশন বেশি হচ্ছে সেই জন্য ডিস্ট্রাকশনও বেশি হবে। ঠিক আছে, তো এইগুলো আসছে ওভারফ্লোর আন্ডারে। সেকেন্ড হচ্ছে পোস্ট রেনাল। পোস্ট রেনাল জেনারেলি কোনো ইনফ্লামেশনের জন্য হয়। মনে কর কারোর কিডনি স্টোন হয়েছে, ঠিক আছে, কারোর টিউমার হয়েছে, ঠিক আছে, এগুলো জানলেই হবে। এগুলো হচ্ছে পোস্ট রেনাল, মানে কিডনির পরে আর কি, নেফ্রনের পরে, ঠিক আছে, ওই জন্য পোস্ট রেনাল। আর গ্লোমেরুলার কজ মানে হচ্ছে একদম সেন্টার অফ মানে গ্লোমেরুলাস হচ্ছে কজ অ্যাকচুয়ালি। ঠিক আছে, গ্লোমেরুলাসে জেনারেলি নর্মাল ইন্ডিভিজুয়ালের, মনে করো আমরা যারা আছি সবাই, আমি অ্যাজিউম করছি সবাই নর্মাল, কারোর কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আমাদের কি কিডনিতে বা গ্লোমেরুলাস দিয়ে কোনো কারণে প্রোটিন লিক করা পসিবল? পসিবল নয়। তাহলে বডির ইনবিল্ট কিছু মেকানিজম আছে যেটা হেল্প করে যাতে এই দিক দিয়ে কোনো প্রোটিন লিকেজ না হয়। সেটার কারণ হচ্ছে গ্লোমেরুলাসে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেন ইটসেলফ হচ্ছে নেগেটিভলি চার্জড, ঠিক আছে, আবার প্রোটিন মলিকিউলও নেগেটিভলি চার্জড। তো প্রোটিনকে যদি লিক করতে হয় তাহলে তো প্রোটিনকে কাছে আসতে হবে, বাট যেহেতু নেগেটিভ নেগেটিভ এটা অলওয়েজ রিপেল করছে, এই যে লিক করার কোনো চান্সই নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই দিক দিয়ে ম্যাক্সিমাম কোন প্রোটিন আছে? অ্যালবুমিন আছে, কিছু ক্ষেত্রে গ্লোবিউলিন আছে। এবার এর পোর সাইজটা এতটাই ফেনেস্ট্রেটেড পোর, এতটাই স্মল হয়, এতটাই ছোট হয়, যেটা অ্যালবুমিনের সাইজের থেকে অনেক ছোট। কাজে অ্যালবুমিন কোনোভাবেই এই পোরটা দিয়ে বেরোতে পারবে না, ঠিক আছে, তার জন্য পোরটাকে বড় হতে হবে, ঠিক আছে। এবার নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেই পোরটা অ্যাজ ইট ইজ থাকে। এবার তাহলে প্রবলেম কখন হবে? যখন এই চার্জের জায়গায় কিছু প্রবলেম হবে, কোনো একটা মনে কর পজিটিভলি হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল, তাহলে প্রোটিন ইজিলি অ্যাট্রাক্টেড হবে, বা মনে কর কোনো কারণে হচ্ছে এই পোর্টটা বড় হয়ে গেল, গ্যাপটা বড় হয়ে গেল, তাহলে প্রোটিন ইজিলি লিক করবে, ঠিক আছে। এবার গ্লোমেরুলার যে কজগুলো বললাম, গ্লোমেরুলার কজের মধ্যে এটা মাস্ট নো জানতেই হবে। তোদের যদি বলা হয় যে প্রোটিন ইউরিয়ার একটা কজ বলো, জাস্ট সিঙ্গেল কজ, মানে এইটা যেন অবশ্যই বলবি, নেফ্রোটিক সিনড্রোম। কজ বললে প্রথম বললাম যে জেনারেলি দুটো কলাম করবি, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, মানে প্রথমেই বলবি যে এক্সামিনার যখন জিজ্ঞেস করবে যে দেয়ার আর ফিজিওলজিক্যাল কজেস, মানে ইন নর্মাল ইন্ডিভিজুয়াল উই ক্যান ফাউন্ড প্রোটিনিউরিয়া ইন দিস কন্ডিশন, একটা দুটো কন্ডিশন অ্যাটলিস্ট যেটা তোর ভালো লাগবে, প্রেগনেন্সি বলতে পারিস, অর্থোস্ট্যাটিক বলতে পারিস, যেটা হোক, এইটা একটা কলাম, এটা হচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়ালের মধ্যে। এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। প্যাথোলজিক্যাল কজের মধ্যে জেনারেলি এইগুলো না জানলেও চলবে, ঠিক আছে, পোস্ট রেনালটাও না জানলেও চলবে, বাট গ্লোমেরুলার কজটা মাস্ট নয়, এটা জানতেই হবে, ঠিক আছে। মুছে দিচ্ছি আমি গ্লোমেরুলার কজটা আরেকটু ডিটেলে বলে দিচ্ছি, ঠিক আছে। তোরা যখন অ্যান্সার লিখবি, অ্যান্সারটাও একটু যদি এইভাবে সাজিয়ে লিখিস তাহলে এক্সামিনারের পক্ষেও ভালো হয়, তোর নিজেরও দেখবি পড়তে বা বুঝতে সুবিধা হবে। প্যাথোলজিক্যাল বা করতে পারিস তোরা, হচ্ছে একটা হয় ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল মিনস হচ্ছে ডিজিজ কন্ডিশন, ফিজিওলজিক্যাল হচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। আর একটা হতে পারে ফাংশনাল কজ, ঠিক আছে, প্যাথোলজিক্যালি বলবি, এটাই সুবিধা আর কি। মানে এরপর পরের বছর প্যাথোলজি পড়বি। প্যাথোলজিক্যাল মানে হচ্ছে যে কোনো ডিজিজের কারণে হচ্ছে, ফিজিওলজিক্যাল মানে হচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়ালের মধ্যে হচ্ছে। মনে কর তুই যদি এক্ষুনি বাইরে থেকে একটু দৌড়ে আসিস, তাহলে তোর হার্ট রেট 100 হয়ে যাবে বা 120 হয়ে যাবে, তার মানে কি তোর হার্টের কোনো রোগ আছে? তা না, নর্মাল ফিজিওলজির জন্য এটা হচ্ছে। এবার গ্লোমেরুলার কজ যেটা বললাম, নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে কি হয় না, protein leaks through
গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে, এই মেমব্রেনটা দিয়ে লিক করে ঠিক আছে। তাহলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন দিয়ে প্রোটিন লিক করে ডিউ টু কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে হয়? নেফ্রোটিক সিনড্রোম, ডায়াবেটিস মেলিটাস, আর একটা যেটা বললাম যেটা হচ্ছে চার্জটা ক্যান্সেলেশন হয়, ওটাও ডায়াবেটিস মেলিটাসে হয়। অ্যাটলিস্ট নেফ্রোটিক সিনড্রোমটা অবশ্যই বলতে হবে, এর সাথে ডায়াবেটিসটাও বলতে পারিস। লেখা হয়ে গেছে? হ্যাঁ, সেকেন্ড লাইন কিছু নেই তো, ডিউ টু ডিজিজগুলোর নামটা লেখ, কোন ডিজিজে হয়। এবার কিছু লেভেল বলছি যেগুলো লিখে রাখ, সেটা হচ্ছে প্রোটিনিউরিয়ার নর্মাল লেভেল কত, ঠিক আছে, আগের দিন রেনাল থ্রেশহোল্ড কত বলেছিলাম মনে আছে কারো? রেনাল থ্রেশহোল্ড অফ গ্লুকোজ, ঠিক আছে। ঠিক আছে, এখানে তিনটে লেভেল লিখেছি, একটা হচ্ছে নর্মাল, 24 আওয়ার্সের মধ্যে, মানে সারাদিনে ইউরিন আউটপুট যত হবে টোটালের মধ্যে যদি 30 mg নিচে হচ্ছে প্রোটিন পাওয়া গেল ইউরিনে, সেটা নর্মাল, নর্মাল প্রোটিন ইউরিয়া আমাদের সবারই পাওয়া যাবে, 5, 10, 15, 20 পাওয়া যাবে। এইটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে, যেখানে হচ্ছে বা তুই সহজের জন্য মনে রাখতে পারিস মোর দ্যান 30 হচ্ছে প্যাথোলজিক্যাল, লেস দ্যান 30 হচ্ছে নর্মাল, ঠিক আছে। এবার মনে কর কারোর যদি ইউরিনে প্রোটিন থাকে, ইউরিনটা দেখবি একটু ফ্রথি হয়, হ্যাঁ, একটু সাদা সাদা ফেনা টাইপের হয়, ঠিক আছে, তো এইটা মোটামুটি আমরা নিজের চোখে দেখে বুঝতে পারি যখন, সেটা অ্যাটলিস্ট 150 mg পার ডিএল হয়তো আমি দেখতে পাবো, আমি যখন তার মানে ইউরিনটা টেস্ট করব, অ্যাটলিস্ট এর নিচে হবে না, মানে চোখে দেখে আমার যদি ফ্রথি মনে হয় এটা অ্যাটলিস্ট 150 হবে, মানে প্যাথোলজিক্যাল, ঠিক আছে। এবার মাইক্রো অ্যালবুমিন ইউরিয়াই হচ্ছে ওই কন্ডিশনটা যেখান দিয়ে আমার ওই পোর দিয়ে অ্যালবুমিন, মানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন দিয়ে অ্যালবুমিন লিক করে। তো এই লেভেলটা তোদের সব কিছু নর্মাল লেভেলটা জানাটা খুব দরকার, ঠিক আছে, প্রোটিন ইউরিয়ার নর্মালটা জেনে রাখবি, তাহলে অ্যাবনর্মালগুলো বলতে পারবি, ঠিক আছে। হ্যাঁ বল।
হ্যাঁ ওটাই বলছি তো, মানে তোর আমার আমাদের সবার যদি দেখি অ্যাটলিস্ট 5, 10 বা 15 পাবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা কি প্রোটিন বলছি, ওটা ওই জন্যই তো আমি লিখে দিলাম, কারণ তোদের কনফিউশন হবে যে লেস দ্যান 30 mg/dl প্রোটিন আমাদের সবারই হয়তো পাবো, কারোর মনে কর 2 হতে পারে, কারোর 5 হতে পারে, কারোর 20 হতে পারে, বাট দিস ইজ নর্মাল। ঠিক আছে, 30-র বেশি হলে সেটা অ্যাবনর্মাল। ঠিক আছে, এবার এই যে লেস দেন, আচ্ছা ইউরিনে যে প্রোটিনগুলো থাকে মনে কর, প্রোটিনগুলো কি প্রোটিন, কোনো আইডিয়া আছে? মানে মনে কর আমার কাছে একটা পেশেন্ট এসছে যার মনে কর 150 mg/dl হচ্ছে ইউরিনে প্রোটিন আছে, আর একজন মনে কর আমাদের মধ্যে কারো যার মনে কর 20 mg আছে নর্মাল, তো কি প্রোটিন পাবো আমরা তার ইউরিনে? আচ্ছা, না জেনারেলি যেগুলো প্যাথোলজিক্যাল মানে মাইক্রো অ্যালবুমিনিউরিয়া, এটা দেখেই বুঝতে পারছি যে এর মধ্যে অ্যালবুমিন থাকবে। ঠিক আছে, মেনলি যেগুলো প্যাথোলজিক্যাল হয়, ঠিক আছে, সেগুলো অ্যালবুমিন পাবো, অ্যালবুমিনের সাথে সাথে আমরা গ্লোবিউলিনও পাবো। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আরও কিছু প্রোটিন আছে, যেমন হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, পড়েছিস তো? ইমিউনোগ্লোবিউলিন কটা চেন আছে বল? হ্যাঁ মানে স্ট্রাকচার, হ্যাঁ কটা আছে? হ্যাঁ দুটো শর্ট দুটো লং, সেটাই বলছি, ইমিউনোগ্লোবিউলিনের হেভি চেন বলে, লাইট চেন। তো জেনারেলি মনে কর একটা, মনে কর কোনো পেশেন্টের হচ্ছে আমি 20 mg/dl পাচ্ছি, কারো মনে কর 200 পাচ্ছি, কারো মনে কর 500 পাচ্ছি, কারো মনে কর আমি 800 পাচ্ছি। তো যত বাড়ছে আমি কিন্তু তত রকম ভ্যারাইটির প্রোটিন পাবো, এবং পেশেন্টটাও হচ্ছে ততটাই সিভিয়ার। মানে 800 mg/dl যদি কারোর ইউরিনে প্রোটিন আসে, মানে বুঝতে পারছিস ও যা প্রোটিন ইনটেক করছে তাই হয়তো বেরিয়ে চলে আসছে। এবং কারো যদি মাইক্রো অ্যালবুমিনিউরিয়া থাকে, কারোর যদি এর পরের লেভেলটা হচ্ছে ম্যাক্রো অ্যালবুমিনিউরিয়া, ঠিক আছে, তারা এমনি প্রোটিন কম ইনটেক করে। ঠিক আছে, আমার যদি প্রোটিন ইউরিনে বারবার আসে, সেটা থেকে ইনফেকশন হবে, আরো প্রবলেম হবে। তো তারা এমনি ইনটেক করে, বা যেটুকুই ইনটেক করলো সেটুকুই কিন্তু ইউরিনে চলে আসলো। তো তখন যত বাড়বে, এখানে মনে করো আমি শুধু অ্যালবুমিন পেলাম, এইখানে মনে করো আমি অ্যালবুমিন প্লাস গ্লোবিউলিন পেলাম, ঠিক আছে, এইখানে মনে করো অ্যালবুমিন প্লাস হচ্ছে গ্লোবিউলিন প্লাস হচ্ছে ইমিউনোগ্লোবিউলিনের লাইট চেন হেভি চেন, হ্যাঁ পাবো। কিন্তু এই নর্মাল কন্ডিশনে যেটা আছে, মানে ইউরিনে মনে কর আমি 20 পাচ্ছি কারণ, বাট অ্যালবুমিন পাচ্ছি অ্যাবনর্মাল, জেনারেলি এটা হওয়ার কথা নয়। ঠিক আছে, অ্যালবুমিন সবসময় প্যাথোলজিক্যাল। হ্যাঁ, কিন্তু ইউরিনে একটা প্রোটিন আছে যেটা নাম হচ্ছে ট্যাম হটসফল প্রোটিন। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে সবার পাওয়া যায়, এটা 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 কোনো প্যাথোলজিক্যাল নয়। ঠিক আছে, ইউরিনে যদি অ্যালবুমিন পাই আমি 2 mg পাই, 5 mg পাই, 1 mg পাই, যত দিনে অ্যালবুমিন হচ্ছে অলওয়েজ প্যাথোলজিক্যাল। নর্মাল কন্ডিশনে ইউরিনে যে প্রোটিনটা থাকে এই প্রোটিনটা, এই লেভেলগুলো কিন্তু মনে রাখবি। ঠিক আছে, যেগুলো জানতেই হবে তোদের বলছি, নর্মাল অ্যাবনর্মাল লেভেলটা না জানলে বাকি। হয়ে গেছে লেখা? আচ্ছা, এবার আমরা আসছি যে ইউরিনে প্রোটিন ডিটেকশনের জন্য আমরা কি টেস্ট করব। টেস্টগুলোর নাম লিখে রাখ। সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট,
মেনলি আমরা এক্সামে বা প্র্যাকটিসের সময় এইটা করব, হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট। তাহলেও তোদের ভাইবার সময় জিজ্ঞেস করতে পারে ইউরিনে প্রোটিন ডিটেকশনের জন্য আর কোনো টেস্ট আছে কিনা, তখন কিন্তু এইটা লাগবে, সালফোস্যালিসাইলিক অ্যাসিড হিলার টেস্ট। ঠিক আছে, প্রোটিন স্ট্রাকচার পড়ানো হয়ে গেছে তো? প্রোটিন স্ট্রাকচারটা বল কি আছে প্রোটিনের। আমি কিছু জানি না, তুই বল আমাকে প্রোটিনের কি স্ট্রাকচার আছে, কটা টাইপের স্ট্রাকচার আছে। হুম, ঠিক আছে। প্রোটিন স্ট্রাকচার কিভাবে আমরা ডিনেচার করতে পারি? আর কিছু আছে? বাহ, এইটাই হচ্ছে প্রিন্সিপাল, হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা প্রোটিন স্ট্রাকচারকে ডিনেচার করব উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। তাহলে প্রিন্সিপালটা কি হবে? আমি রাফ লিখছি, তোরা বুঝে নে। উইথ অ্যাপ্লিকেশন অফ হিট with application of heat, protein structures get denatured in isoelectric point ঠিক আছে, তাহলে আমরা হিট অ্যাপ্লাই করে প্রোটিনের স্ট্রাকচারটাকে ডিনেচার করব। আর আইসোইলেকট্রিক পয়েন্টে গেলে কি হয়, এই যে ডিনেচারেশনটা হলো, ডিনেচারেশন থেকে আমরা আবার মানে ইরিভার্সিবল ডিনেচারেশন হয়। ঠিক আছে, মানে প্রোটিন স্ট্রাকচার কিন্তু আর মানে নতুন করে রিস্ট্রাকচার করতে পারবে না। ঠিক আছে, এবার এখানে প্রথম কোশ্চেন হচ্ছে প্রোটিনের 4টে স্ট্রাকচার বললি, তাহলে কোন কোন স্ট্রাকচার ডিনেচার হচ্ছে আমি যখন হিট দিচ্ছি? এটা যেন মনে থাকে যে প্রাইমারি স্ট্রাকচার কিন্তু ডিনেচার হয় না। ঠিক আছে, ঠিক আছে, সহজ একদমই, যে হিট দিলে প্রোটিন স্ট্রাকচার ডিনেচার করে। আমরা যখন আইসোইলেকট্রিক পয়েন্টে হিট দিচ্ছি তখন প্রোটিন স্ট্রাকচার ইরিভার্সিবলি ডিনেচার হয়, অ্যান্ড একটা হোয়াইট সেমিসলিড কোয়াগুলাম লাইক কার্ড, মানে দইয়ের মধ্যে একটা থকথকে কালার হয়, তো সেটাকে বলা হয় কোয়াগুলাম। কোয়াগুলামটা ফর্ম করে, কোয়াগুলাম দেখে আমরা বুঝতে পারবো যে টেস্ট পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে,
দেন হচ্ছে প্রসিডিওরে হচ্ছে তাহলে প্রথমে উই উইল টেক ইউরিন স্যাম্পেল ইন আপ টু আপার 2/3, মানে এটা টেস্ট টিউব হলে মোটামুটি আপার 2/3 অবধি আমরা স্যাম্পেল নেব। দেন উই উইল হিট তাহলে আপার 2/3 অবধি স্যাম্পেল নেব, স্যাম্পেলের আপার 1/3 অবধি হিট করব, ঠিক আছে, গোটাটা নয় কিন্তু। স্যাম্পেল এতটা নিলাম, হিট করব এইটুকু পোর্শন। কেন পরে আসছে? হয়ে গেছে লেখা সবার? ঠিক আছে, লেখ। এখানে আচ্ছা, তোদেরকে জিজ্ঞেস করি, মনে কর আমি কোথায় হিট করছি? আপার 1/3-এ। তো তাহলে কোয়াগুলামটা যদি ফর্ম করে তাহলে কোথায় করবে? টেস্ট টিউবের কোন পোর্শনে কোয়াগুলামটাকে আমি দেখতে পাবো? আপার 1/3-এ, যেখানে হিট করছি সেখানেই হবে। হয়েছে, লেখা হয়ে গেছে? ঠিক আছে, তাহলে হচ্ছে আমি স্যাম্পেল নিলাম, হিট করলাম, দুটো পসিবিলিটি, একটা হচ্ছে যেমন ছিল তেমন রইলো স্যাম্পেল, নো চেঞ্জ, একটা হচ্ছে কোয়াগুলাম অ্যাপিয়ার্ড। বাট এখান থেকে আমি কোনো ইনফারেন্স নেব না, ঠিক আছে। যদি নো চেঞ্জ হয় তাহলে আমি লিখে দিতে পারি যে প্রোটিন নেই, এইটুকু করতে পারি। কিন্তু এটার আরও একটা স্টেপ আছে, মানে আরও একটা স্টেপ লাগবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, আমাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করতে হবে। প্রথমে হিট করলাম, হিট করার পর দেখলাম কি হলো, তারপর জাস্ট একটু ওয়েট করলাম, একটু ঠান্ডা হলো, তারপর আমি অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করব। 5 to 6 ড্রপ মতো অ্যাড করব। ঠিক আছে, এখানেও আমি তিনটে সিনারিও দেখতে পেতে পারি। প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু এরকম করে লিখবি না, এটা তোদের বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে? হ্যাঁ, কি বলছিস? কোথায় বলছিস? প্র্যাকটিক্যাল খাতায়?
প্র্যাকটিক্যাল খাতায় যেটা লিখবি সেটা তোদেরকে আলাদা তো মেটেরিয়াল প্রোভাইড করা হবে, ঠিক আছে? এটা তুই এইখানে বোঝার জন্য বুঝে নে, ঠিক আছে? এটা লুসিডলি বোঝানো হচ্ছে যাতে তোর মাথায় কোনো মানে বুঝতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? হয়ে গেছে, লেখা হয়ে গেছে তো? হ্যাঁ, ডিপেন্ডস, কোয়াগুলামটা আরো ডিপ হয়, আর একটা হচ্ছে কোয়াগুলাম ডিসঅ্যাপিয়ার করে, ঠিক আছে? তাহলে যদি নো চেঞ্জ হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে নেই প্রোটিন, ঠিক আছে? কিন্তু এখানে আমি দেখলাম কোয়াগুলাম ছিল, সেকেন্ড স্টেপে ওই কোয়াগুলামটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। তো ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে অনেক সময় অনেক ইমপিউরিটি থাকে, ইমপিউরিটির মধ্যে মেন হচ্ছে ফসফেট থাকে, কার্বনেট থাকে, এগুলো লিখে নে, এগুলো ভাই ভাই জিজ্ঞেস করবে। ফসফেট, কার্বনেট র্যাডিক্যাল যদি ইউরিনে থাকে ইমপিউরিটি হিসেবে, মনে কর প্রোটিন নেই বাট এই র্যাডিক্যালগুলো আছে অ্যাজ এ ইমপিউরিটি, ঠিক আছে? দেন আমরা যদি হিট করি, প্রথম হিটটা জাস্ট হিট করলাম, তাহলে আমরা পাবো কোয়াগুলাম, ঠিক আছে? সেকেন্ড স্টেপে অ্যাসিডিক অ্যাসিড আমাকে এই জন্যই টেস্ট দিতে হচ্ছে যে মনে কর প্রোটিন তো নেই, তাহলে আমি ভাবতে পারি, একটা নর্মাল মানুষকে ভাবতে পারি যে তার ইউরিনে প্রোটিন আছে, তাহলে ফলস রেজাল্ট দেবে। সেই জন্য আমাকে সেকেন্ড স্টেপে অ্যাসিডিক অ্যাসিড অ্যাড করতে হয়, ঠিক আছে? এবার যদি এখানে ইমপিউরিটি থাকে তাহলে কোয়াগুলাম যেটা আগে হয়েছিল, এই স্টেপে যে কোয়াগুলামটা ছিল এই কোয়াগুলামটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। কিন্তু যদি প্রোটিন থেকে থাকে, প্রোটিন যদি থাকে তাহলে প্রথমে কোয়াগুলাম আসবে, সেকেন্ড স্টেপে কি হবে, যখন আমি অ্যাসিডিক অ্যাসিড দেবো তখন কোয়াগুলামটা আরো ডিপ হবে, ঠিক আছে? তাহলে আমি কনফার্ম হলাম যে প্রোটিন প্রেজেন্ট, ঠিক আছে? বুঝেছিস? এই জায়গাটা বুঝে নে, বোঝানোর জন্যই আমি এতটা স্টেপগুলো ভেঙে ভেঙে করলাম। হ্যাঁ, না না, নো চেঞ্জটা তো ছিলই, মনে কর নো চেঞ্জটা কি, মনে কর যদি ফসফেট কার্বনেট থাকে ওরাও কোয়াগুলাম দেবে, যদি প্রোটিন থাকে ওরাও কোয়াগুলাম দেবে, ঠিক আছে? এবার মনে কর তুই এমন একটা টেস্ট মানে এমন একটা স্যাম্পেল নিয়েছিস যাতে মনে কর গ্লুকোজ আছে বা ব্লাড আছে, ঠিক আছে? মনে কর গ্লুকোজ আছে, তাহলে তো ওখানে প্রোটিন নেই, তাহলে ওটা কোনো চেঞ্জ হবে না, প্রথম স্টেপেও কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে, তুই সেক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড নাও অ্যাড করতে পারিস, কিন্তু আমি ফর দ্য সেক অফ মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি, নো চেঞ্জ থাকলে এখানে কিছু হবে না। জেনারেলি যদি কোয়াগুলাম থাকে, হ্যাঁ, কোয়াগুলাম থাকলে হয় কোয়াগুলামটা অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পর মানে ডিসঅ্যাপিয়ার করে যাবে, আর না হলে কোয়াগুলামটা আরো ডিপ হবে, এই দুটো। যদি এখানে কোয়াগুলাম থেকে ডিসঅ্যাপিয়ার করে দেন ইমপিউরিটি, যদি কোয়াগুলামটা ডিপ হয় দেন প্রোটিন। এইখানে আসছে কেন প্রোটিন, কেন ডিপ হচ্ছে, কারণ আমি প্রথমে বললাম না আইসো ইলেকট্রিক পয়েন্ট, আইসো ইলেকট্রিক মানে মনে কর ইউরিন যে স্যাম্পেলটা, ইউরিন স্যাম্পেল অনেক সময় একটু অ্যালকালাইন হয়, ঠিক আছে? এবার অ্যাসিডিক অ্যাসিড দেওয়ার অনেকগুলো কারণ আছে, ওগুলো বলছি এক এক করে। এবার যখন অ্যাসিডিক অ্যাসিড দিয়ে অ্যাকচুয়ালি ওইটাকে অ্যাসিডিক করা হয়, ইউরিনের পিএইচটাকেও কমানো হয়, ফলে ওটা কি হয়, আইসো ইলেকট্রিক পয়েন্টে চলে আসে। আইসো ইলেকট্রিক পয়েন্টে চলে আসার জন্য কি হয়, ওটা ইরিভার্সিবলি ডিনেচার করে। মনে কর প্রথম স্টেপে হয়তো প্রোটিনের পুরোটা ডিনেচার করেনি, সেকেন্ড স্টেপে পুরোটা ডিনেচার করলো, ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে ইমপিউরিটি গুলো থাকে ওদের ক্ষেত্রে তো কিছু এটার ব্যাপার নয়, তখন ওটা ডিসঅ্যাপিয়ার করে যায়, ঠিক আছে? হ্যাঁ বল, বুঝলাম না। না, চান্স নেই। তুই হিট করলে প্রথমে যদি কিছু না হয় তাহলে আর প্রোগ্রেস না করলেও চলবে, ঠিক আছে? কিন্তু তুই মানে টেস্টটা করার সময় এটা না জানলে তো বুঝতে পারবি না, আমি এতটা ভেঙে বললাম বলে তুই বুঝতে পারছিস। কোয়াগুলাম যদি প্রথম স্টেপে আসলো তাহলে এখান থেকে হয় হচ্ছে কোয়াগুলামটা থাকবে, নাহলে কোয়াগুলামটা ডিসঅ্যাপিয়ার করবে, সেইটা বোঝার জন্য তোকে অ্যাসিডিক অ্যাসিড অ্যাড করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হুম, তাহলে ইনফারেন্সটা কি লিখবো বল, এবারে আমি এটা তোদের জন্য রেখেছি, দাঁড়া এক এক করে বল। হ্যাঁ,
না, নো চেঞ্জ নয়, আমি তোদেরকে সব, আমি তো বললাম যে এইটা তোদেরকে বোঝানোর জন্য আমি লিখেছি। এবার তোরা বল যে কি কি হলে, কি দেখলে কি লিখবি। যদি কোয়াগুলেশন অ্যাপিয়ার হচ্ছে হ্যাঁ, তাহলে ইদার ইম্পিউরিটিস প্রেজেন্ট আছে না হলে প্রোটিন প্রেজেন্ট আছে। If coagulation, if let's say shows a presence of protein হুম, and যখন হিট impurities করার and পর sugar. হ্যাঁ, আফটার দ্যাট আমাদেরকে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করতে হবে 5 to 6 ড্রপ। হুম, যদি কোয়াগুলেশনটা ডিপেন হয়ে যায় তাহলে বুঝবো কি প্রোটিন ইজ প্রেজেন্ট, আর যদি হলো কোয়াগুলেন্টটা ডিসঅপিয়ার করে দেন বুঝবো ইম্পিউরিটিস প্রেজেন্ট ছিল, which is phosphate or ওকে, carbon। গুড। হ্যাঁ, তাহলে আমি রেজাল্টটা প্রথমে দেখব, রেজাল্টটা দেখার পর এখানে একটা ইনফারেন্স দেব, আবার সেকেন্ড স্টেপে রেজাল্টটা দেখার পর ইনফারেন্স দেব। ইনফারেন্স নিয়ে আমার অত মাথা ঘামানোর দরকার নেই, টেস্টটা করব, অবজারভেশন যেরকম হবে ইনফারেন্সটা আমি তৈরি করে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো সবাই? তাহলে মুছে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। ঠিক আছে, এটা মোটামুটি জেনে রাখ, নামগুলো জেনে রাখতে হবে যে আর কি টেস্ট আছে হিট অ্যাসিডিক অ্যাসিড ছাড়া। সালফোস্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে, তোরাই বললি আমাকে যে যেমন হিট দিয়ে আমি প্রোটিন স্ট্রাকচার ডিনেচার করতে পারি, সেরকম অ্যাসিড দিয়েও করা যায়। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাসিড দিয়ে হচ্ছে প্রোটিন স্ট্রাকচারটাকে ডিনেচার করব। 3% সালফোস্যালিসাইলিক অ্যাসিড নেব। ঠিক আছে, দুটো টেস্ট টিউব নেব, দুটো টেস্ট টিউবে ইউরিন স্যাম্পেল থাকলো। ঠিক আছে, এইবার আইডিয়ালি দেখে নেওয়া উচিত পিএইচ কতটা আছে। যদি বেসিক থাকে তাহলে এখানেও একটু অ্যাসিডিক অ্যাসিড অ্যাড করা হয় এটাকে অ্যাসিডিক করার জন্য। না হলে যদি পিএইচ ঠিক থাকে তাহলে আমার কিছু করার দরকার নেই, দুটোতেই আমি হচ্ছে সালফোস্যালিসাইলিক অ্যাসিড অ্যাড করব। অ্যাড করে কিছুক্ষণ ওয়েট করব, যেটায় হচ্ছে প্রোটিন থাকবে সেটা ইনস্ট্যান্ট কোয়াগুলাম ফর্ম করে যাবে। ঠিক আছে, মানে এতটাই সিম্পল। স্যাম্পেল নেব, সালফোস্যালিসাইলিক অ্যাসিড 3% অ্যাড করব। ঠিক আছে, কোয়াগুলাম অ্যাপিয়ার করবে, যেটা কোয়াগুলাম অ্যাপিয়ার করবে সেটা পজিটিভ, যেটা কোয়াগুলাম অ্যাপিয়ার করবে না সেটা পজিটিভ নয়। ঠিক আছে।